কাঁধে কেউ একজন হাত রাখলো। চমকে পিছনে ফিরে তাকালো আদিলুর। ও, তুমি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। কেন আদিলুর ভাই, ভয়ের কি আছে? মর্গে থাইকা ভয়ে পালন করলি কি আর হইব? হ্যাঁ, জানি জানি। এই নাও লাশের এন্ট্রি খাতা। আমার সময় হয়ে গেছে, আমি যাই। ঘড়ির দিকে এক পলক তাকালো ইবাদ, পরক্ষণে বলল, যাই মানে? 12টা বাজতে তো আরো 10 মিনিট বাকি। এদিকে আমার সঙ্গে বকুল ভাইও এখনো আসে নাই। তুমি একটু পর যাইলে হয় না? না, আমার সাথেটা কাশেম, সে তো আরো আধ ঘন্টা আগে চলে গেছে। নাও তোমার খাতাপত্র, সব বুঝাই দিলাম। এখন আমি নাই। দরজা খুলে মর্গের বাইরে চলে গেলেন আদিলুর। আরে আদিলুর ভাই, শোনো তো, শোনো তো। ধ্যাত, চলে গেল। ইবাদ হাতের খাতাটা টেবিলে রাখলো। দীর্ঘশ্বাস ফেলে সে বসে পড়ল চেয়ারটায়। অমনি দরজা খুলে কারো আগমন। উঠে দাঁড়ালো ইবাদ। আরে আদিলুর ভাই, আপনি আবার? আজকে রাতে মোট 9টা লাশ আসছে। 8টা সড়ক দুর্ঘটনায় নিহত, আর একটা ট্রেনে কাটা পড়া। ওইগুলো ডান দিকে রাখা, কিন্তু জানলার কাছেটা ট্রেনে কাটা লাশ। কেউ নিতে আসলে কাগজপত্র দেখে তারপর ছাড়বা। আচ্ছা, ঠিক আছে। মাথা নেড়ে সায় দিল ইবাদ। আর আজকের রাতটা সাবধানে থাকিও, বাইরে কিন্তু অমাবস্যা। চলে গেলেন আদিলুর রহমান। দরজাটা নিজে থেকেই লেগে গেল স্প্রিং বলে। চেয়ারটায় ধীর স্থির হয়ে বসলো ইবাদ। আদিলুর ভাইয়ের শেষ কথাটা যেন তাকে চিন্তিত করলো। অমাবস্যায় এমনিতেও তাদের খুব সতর্ক থাকতে হয়। লাশের মর্গে এ রাতে নানা অদ্ভুত জিনিস ঘটে। এইদিকে বকুল ভাইয়েরও কোনো খোঁজ নেই। শিফট শুরু হওয়ার 10 মিনিট আগেই তো চলে আসার কথা তার, অথচ লোকটার টিকিটারও দেখা মিলছে না। খাতাটা খুলে সর্বশেষ এন্ট্রি হওয়া তালিকাটা দেখল। এদের মধ্যে 3জন নারী। তারা বোধহয় সড়ক দুর্ঘটনায় মারা গেছে। বাকি 6জন পুরুষ। ভাই, আমার মেয়েটাকে দেখছেন? অবাক হয়ে সামনে তাকালো ইবাদ। দ্রুত উঠে দাঁড়ালো সে। আপনার মেয়ে? কোন মেয়ে? ছোট করে, 5-6 বছর বয়স। তাকে দেখছেন কোথাও? মর্গে এন্ট্রি করাইছিলেন? খাতাটা দেখতে লাগলো ইবাদ। আপনি তো কে হন? বাবা? হ্যাঁ, মেয়েটা আমার কোলেই মারা গেছে। দুমড়ে মুচড়ে যাওয়া বাসের সূচল অংশটা তার মাথা ভেদ করে ফেলে। ইস, কি মর্মান্তিক মৃত্যু! দুর্ঘটনা কোথায় হয়েছে ভাই? এই তো 106 কিলোমিটার দূরে, পাকা হাইওয়েতে। নেন, এইখানটায় সই করেন। কলম রেখে সরে দাঁড়ালো ইবাদ। লোকটা হেলে কলম ধরতে যেতেই ইবাদ চমকে গেল। লোকটার হাতের আঙ্গুলগুলো কাটা, গল গল করে রক্ত পড়ছে সেগুলো দিয়ে। ভাই, দুর্ঘটনায় তো আঙুলগুলো কেটে গেছে, লিখবো কিভাবে? ইবাদ সচক্ষে তাকালো লোকটার দিকে। তার বুকের বাঁ পাশে এক বড় ছিদ্র। এই ছিদ্র কোথা থেকে এলো হঠাৎ? ও, এটার কথা বলছেন? আসলে সূচল অংশটা আমার মেয়ের মাথা ভেদ করে বুকে ঢুকে যায়। হৃৎপিণ্ডটা ছিঁড়ে গেছে। আপনার এখানে কি হৃৎপিণ্ডের ডাক্তার হবে? চিৎকার দিয়ে দরজার দিকে তেড়ে গেল ইবাদ। দরজার হাতলে হাত রাখবেই অমনি দেখলো দরজার সামনে দাঁড়িয়ে আছে মাথা ফুটো হওয়া এক ছোট্ট মেয়ে। এ দেখে ইবাদ আর নিজেকে সামলে রাখতে পারল না। জ্ঞান হারিয়ে মাটিতে ধপ করে পড়ে গেল সে। চোখের উপর পানির ছিটে পড়ছে, চোখের পাতাগুলো নড়ে উঠছে। ধীরে ধীরে চোখ মেলে তাকালো ইবাদ। চোখের সামনে ভেসে উঠল সেই পরিচিত মুখটা।
বকুল ভাই। কে মিয়া, মাটিতে শুয়ে আছো কেন? এই হিম ঘরে এত ঠান্ডা, তারপরে তুমি মাটিতে শুইতে গেছো? বকুল ভাই, আপনি আসতে তো দেরি করলেন কেন? আপনি জানেন ওই লোকটা আর ওই লোকটার মেয়ে কি ভয়ঙ্কর তাদের দেখতে। কারা ইবাদ? কাদের কথা কইতাছো? আজকে রাতে এন্ট্রি হওয়া সেই লাশগুলোর, সেগুলো জীবিত হয়ে উঠেছিল। আমি আমি নিজের চোখে দেখেছি। কে দেখতে কি দেখে ফেলছো কে জানে। আচ্ছা উঠো, পানি খাও। এক ঢোকে বোতলের সবটুকু পানি খেয়ে ফেললো ইবাদ। উঠে গিয়ে বসলো চেয়ারে। হাহ, হাহ, আপনি তো দেরি করলেন কেন? কতক্ষণ থেকে অপেক্ষায় ছিলাম। আর বইলো না, বাইরে যে ঝড় উঠছে, তার উপর হাইওয়েতে কিসব বলে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জন্য লম্বা জ্যাম। প্রসঙ্গ বদলালো বকুল। আজকে কতগুলা লাশ আইছে? আদিলুর ভাই তো বললেন 9টা। আচ্ছা, তুমি একটু শান্ত হও, আমি লাশগুলার এন্ট্রি লিস্ট আলাদা করতেছি। চেয়ারে বসে গা এলিয়ে দিল ইবাদ। এই ঘরটার তাপমাত্রা নিম্নে রাখা, লাশ যাতে দ্রুত পচে না যায় তাই এমনটা করা, সাথে নির্দিষ্ট সময় পর পর খুশবু ছড়াতে হয়। সেন্ট্রাল হসপিটালের এই মর্গে। লম্বা নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করতে থাকা ইবাদের চোখ গেল ডান দিকের মেঝেতে। সে কিছুটা অবাক হলো। 4টা লাশের বেড থেকে রক্ত পড়ছে। সেই রক্তের পরিমাণ এতই বেশি যে ওই 4টা বেডের নিচের ফ্লোরটা রক্তে লাল হয়ে আছে। এর আগে যে এমনটা হয়নি তা নয়, দীর্ঘ 7 বছরের কাজের অভিজ্ঞতায় সে এমনটা হতে দেখেছে মাত্র 2বার। যাদের ক্ষত অতিরিক্ত হয় তাদের শরীর থেকে ক্রমাগত রক্ত বেরোতেই থাকে যতক্ষণ না ক্ষতর মুখ বন্ধ করা যায়। বকুল ভাই। খাতায় লেখালেখি করতে থাকা বকুল সায় দিল। তো তুমি সত্যি এখানে কোনো বাচ্চা মেয়ে দেখো নাই? আরে না, কতবার বলবো তোমাকে, কোনো মেয়ে ছিল না। আমি এসে দেখি তুমি মেঝেতে হাত পা ছড়িয়ে শুয়ে আছো, ভাবলাম স্ট্রোক করলা নাকি আবার। ও, তাইলে বোধহয় ওইটা মতিভ্রম ছিল। এখন রাখবো তো ওইসব। আসো, লাশগুলার রক্ত পড়া বন্ধ করতে হবে, নাইলে তো পরে এসব আমাদেরকেই পরিষ্কার করতে হয়। রক্ত পড়া বন্ধ করবেন কিভাবে? এইবার তুমি ভুলে যাইও না আমি মেডিকেলে কাজ করছিলাম। ব্যান্ডেজ তুলা এসব কত ধরছি, কত নাড়ছি। আসো, নাইলে এই রক্ত গড়িয়ে গড়িয়ে পুরো ফ্লোর মাখামাখি হয়ে যাবে। কিন্তু বকুল চলে গেল ডান দিকটায়। তার পিছু পিছু অনিচ্ছায় এগোলো ইবাদও। হঠাৎ তাদের পিছনের একটা বেডের লাশ দ্রুত বেগে উঠে বসল। ডান দিকের জানালাটা খোলা, বাইরে দমকা হাওয়া ক্রমেই ভিতরে আসছে, নাড়িয়ে তুলছে জানালার সাদা পর্দাটিকে। এই 4টা কার লাশ বকুল ভাই? আমি কেমনে বলবো, আমি কি এদের পরিচয় জানি নাকি? এগিয়ে গিয়ে জানালাটা লাগানোর চেষ্টা করলেন বকুল। জানালার দমকা হাওয়া বৃষ্টি সহ ভিতরে ঢুকছে। সেই হাওয়ায় ডান দিকে একটা লাশের মাথার উপর থেকে কিছুটা চাদর সরে আসলো। ইবাদ পড়ল দ্বিধায়। মৃত লাশের গায়ে হাত দেওয়ার বিন্দু মাত্র ইচ্ছে নেই তার, কিন্তু কোনো লাশের চেহারাও দেখতে চায় না সে। হাত বাড়িয়ে চাদর তুলে দিতেই যাবে, অমনি আরেক দফা দমকা হাওয়ায় চাদরটা লাশের মাথা থেকে পুরোপুরি সরে গেল। স্তম্ভিত হয়ে রয়ে গেল ইবাদ। মনে পড়ে গেল আদিলুর ভাইয়ের বলা কথাগুলো।
লাশগুলোর মাঝে। ডান দিকের জানালার পাশে লাশটা তো ট্রেনে কাটা পড়া। আর এই লাশ তো আর কারো নয়, বকুল ভাইয়ের। এক চকিতে জানালার দিকে তাকালো ইবাদ। জানালা বন্ধ করতে যাওয়া অশরীরী বকুল জানালার সামনে ঠায় দাঁড়িয়ে আছে, যেন জানালার বাইরের বৃষ্টি মুগ্ধ হয়ে দেখছে সে। তুমি তুমি কে? এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। আর আমরা তো পায়ের সমান, আমাদের আছে সুনসুরি। পিছিয়ে গেল ইবাদ, রক্তে পিছলে যেতে লাগলো তার পা। এই জগৎ থেকে তাই বিদায় নিয়েছি, পথের ধারে ট্রেনে কাটা পড়ে। ভালো হয়েছে না? এখন আর কারো যন্ত্রণার ভাগ সইতে হবে না, কেউ আর আঙুল তুলবে না আমার দিকে। বকুল ভাই যাবে আমার সঙ্গে বহু দূরে, অজানার পথে, যে পথ গ্যালাক্সি ও তারকারাজির মাঝে উজ্জ্বল, যে পথে গেছে আমার পূর্ববর্তীরা। কি যাবে আমার সঙ্গে? বিস্ফোরিত চোখে বকুলের দিকে চেয়ে রইল ইবাদ। পরদিন সকালে মর্গের মেঝে আবিষ্কৃত হলো ঘন লাল তরল নিয়ে। তদন্তকারী কর্মকর্তার চোখে সে তরলের নাম রেড ব্লাড। পুরো মর্গে রক্তের দাগ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ডান দিকের জানালার দিকে এক বেডের সাথে হেলান দিয়ে পড়ে আছে মর্গের দায়িত্ব পালন করা ইবাদের লাশ। চোখগুলো তার খোলা, এক অকৃত্রিম ভয় সেই চোখে, যে চোখের প্রাণ হারিয়েছে অনন্তের কালগর্ভে।